আসসালামু আলাইকুম। আজ ১৯ মে ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কাণ্ড ঘটল মামুনুল হকের মোবাইল ফোন নিয়ে, সুখবর পাচ্ছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। ভারতে কেমন আছেন মুসলিমরা? এবার বিস্তারিত। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মামুনুল হকের একটি মোবাইল ফোন নিয়ে ঘটে গেল অন্যরকম ঘটনা। মোবাইল ফোনটি গ্রেপ্তারের সময় জব্দ করেছিলেন ডিবি পুলিশ। সেই মোবাইল ফোন ফেরত নিতে শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। তবে শুধু মোবাইল ফোনের জন্যই যে তিনি গিয়েছিলেন তা কিন্তু নয়। মুক্তি পাওয়ার পর থেকেই ডিবি প্রধান হারুনুর রশিদ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ডিবিতে যাওয়ার জন্য। মামুনুল হক বলেছিলেন সময় করে আসবেন। সেই কথা রক্ষা করা পাশাপাশি মোবাইল ফোনটি ফেরত নিতে ডিবি কার্যালয়ে যান এই হেফাজত নেতা। তবে তাকে রাতের খাবার গ্রহণ করার আমন্ত্রণ জানানো হলেও তিনি কৌশলে তা এড়িয়ে যান। মামুনুল হকের নিকটজনেরা বলেছেন, খাবার গ্রহণের ছবি তুলে সেটি ছড়িয়ে দেওয়ার আশঙ্কা থেকেই তিনি বিনয়ের সঙ্গে আপ্যায়নের আহ্বান ফিরিয়ে দিয়েছেন। প্রায় ২.৫ ঘন্টা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অবস্থানের পর শনিবার রাত ১:৩০টার দিকে বের হন তিনি। এ সময় সেখানে সাংবাদিকদের মামুনুল হক বলেন, আমাকে ডিবি ডাকেনি, মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে আমার মোবাইল ফোন জব্দ করা হয়েছিল। সেই ফোন নিতে আমি ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। তবে মোবাইল ফোনটি পেয়েছেন কিনা জানতে চাইলে জবাব না দিয়ে প্রাইভেট কারে ডিবি কার্যালয় ত্যাগ করেন তিনি। পরে পরিবারের একটি সূত্র থেকে জানা যায় এখনও মোবাইল ফোনটি ফেরত পাননি মামুনুল হক। সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ হলে পরবর্তীতে তাকে সেটি ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায় মোবাইল ফোনটিতে দেশ বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নম্বর ছিল। তাছাড়া মামুনুল হকের এই নম্বরটি সবার কাছে পরিচিত ছিল, ফলে অনেকেই খুব সহজে তার সঙ্গে যোগাযোগ করতে পারত। কিন্তু মোবাইল ফোন এবং এর সঙ্গে যুক্ত সিমটি বন্ধ থাকায় অনেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই সূত্রটি জানায় আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হবেন না মামুনুল হক। এই বিষয়ে খানিকটা বাধা নিষেধ আছে, ফলে ভেবে চিন্তে সময় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে চান এই হেফাজত নেতা। তাছাড়া তিনি এখন আগের মতো কোনো ধরনের সভা সমাবেশ বা ওয়াজ মাহফিলও যাচ্ছেন না। আগামী কয়েক মাস তিনি এগুলো থেকে দূরে থাকবেন বলে জানা গেছে। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে মামুনুল হক এবং একজন মহিলাকে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ৩ মে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। ঝিমিয়ে পড়েছে বিএনপি জামাত ও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। তবে শীঘ্রই আসছে সুখবর। সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা ৫ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। এর মধ্যে জামাত ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে বিএনপির লিয়াজো কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামাতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় বিএনপি। আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করেছেন দলটির নীতি নির্ধারকরা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে জামাত ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে সব তথ্য জানা গেছে। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ দিন যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন। বৈঠক সূত্রে জানা যায় বর্তমান ধারায় সরকারের বিরোধী যুগপৎ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিয়াজো কমিটির সদস্যরা। তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক লিয়াজো কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, জামাত সহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের এক মঞ্চে আসার বাস্তবতা এখনো তৈরি হয়নি। ফলে যুগপথের আন্দোলন এতদিন যেভাবে চলে আসছে সেভাবেই এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায় প্রসঙ্গক্রমে জামাত সহ সব দলকে এক মঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে। একই সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্যও তুলে ধরেন এক নেতা।
পরে এ বিষয়ে 4 জন নেতা তাদের মতামত তুলে ধরেন। জানা যায় সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল ও জোট যুগপৎ আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে। তবে গণতন্ত্র মঞ্চ জামাতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে বিব্রত। গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশ করেছেন। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, যারা বিএনপির লিয়াজো কমিটিতে আছেন তারাও জামাতের বিষয়ে দ্বিধাবিভক্ত। বৈঠক সূত্র জানায়, শরিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শগুলো আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর লিয়াজো কমিটি আবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। নিউ ইয়র্ক টাইমস ভারতীয় মুসলমানের বর্তমান অবস্থা নিয়ে মোদির ভারতে মুসলিমরা নিজ ভূমে পরবাসী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। এটা অত্যন্ত একান্ত অনুভূতি হয়ে দাঁড়ায় যখন আপনি দেখেন আপনার দেশের নেতা আর আপনাকে চাচ্ছেন না, কারণ আপনি মুসলিম। আর এটা এখন হিন্দুরা প্রথম নীতিতে চলা ভারত। কত কিছু বদলে গেছে। দশকের পর দশক ধরে যারা বন্ধু ছিল তারা বদলেছে। প্রতিবেশী আর প্রতিবেশী সুলভ সৌজন্য বিনিময় করছে না। তারা কোনো উৎসব উদযাপনে অংশ নিচ্ছে না, কষ্টের সময়ে দাঁড়াচ্ছে না পাশে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। স্ত্রী উজমা আউসাফ আর 4 কন্যাকে নিয়ে দিল্লির উপকণ্ঠে থাকা সাংবাদিক জিয়াউস সালাম বলেন, এটা এখন নির্জীব এক জীবন। 53 বছরের সালাম আগে একটি দৈনিকের চলচ্চিত্র সমালোচক ছিলেন। সঙ্গীত, শিল্প আর চলচ্চিত্র নিয়েই কাটত তার সময়। ছুটির দিনে বন্ধুর বাইকের পেছনে বসে যেতেন প্রিয় কোনো রেস্টুরেন্টে। তার স্ত্রী উজমা ও সাংবাদিক, লেখেন ফ্যাশন, খাবার ও জীবনযাপন বিষয়ে। সালাম এখন শুধু অফিস ও বাসায় যাওয়া আসা করেন। মনে নানা উদ্বেগ, কারণ তিনি মুসলিম। সালাম ও তার স্ত্রী উজমা তাদের মেয়েদের নিয়ে উদ্বিগ্ন। তারা এমন একটি দেশে বাস করছেন যারা মুসলিম পরিচয়, কিভাবে তারা খায়, পোশাক পরে এবং তাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কখনো এই পরিচয় মুছে দিতে চাচ্ছে। সালাম উজমা দম্পতির বড় মেয়ে মরিয়ম স্নাতকের ছাত্রী। ভারতে মুসলিমদের নানা সমস্যার মধ্যে রয়েছে আবাসনও। বাসা বদলানোর ক্ষেত্রে আবাসন এজেন্টরা আগে জানতে চান ওই পরিবার মুসলিম কিনা। মুসলিম হলে ভাড়া দিতে অনাগ্রহ দেখান। সালাম বহুত্ববাদী ভারতে সবার সহাবস্থানের বিষয়টি স্মরণ করেন। তিনি দেশটির অভ্যন্তরে বিভেদ আর বাড়াতে দেখতে চান না। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি চান মরিয়ম যেন বিদেশে চলে যান। ভারতে এমন বিভেদের খেলা ক্ষণস্থায়ী, এমনটা মনে করেই সালাম নিজেকে সান্ত্বনা দেন। তথাপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লম্বা খেলায় ব্যস্ত। দীর্ঘ সময় ধরে চলা প্রান্তিক পর্যায়ের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনকে মূলধারায় এনে উন্নয়নের দোহাই দিয়ে 2014 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন। তখন থেকে তিনি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ও শক্তিশালী গণতন্ত্রকে ধীরে ধীরে দুর্বল করতে থাকেন। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র দেশটির ঐক্যের পেছনে কাজ করছিল, যদিও কখনো কখনো সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাত ঘটেছে। মোদী ক্ষমতায় আসার পর তাকে সামনে রেখে ডানপন্থী সংগঠনগুলো ভারতের সমাজকে পাল্টাতে শক্তি প্রদর্শন শুরু করলো। তারা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দিতে লাগলো, যা সরকার দেখেও না দেখার ভান করেছে। এসব ঘটনায় মুসলিমদের বাড়িঘর ভেঙে দেন কর্মকর্তারা, ধরে নিয়ে যান মুসলিম লোকজনকেই। গরুর মাংস পাচারের অভিযোগ তুলে মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে সহিংস গ্রুপগুলো। মোদীর দলের শীর্ষ নেতারাও সমাদৃত হিন্দু যারা মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছেন। ভারতের প্রচার মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মান্ধতা যাচাই করা হয় না। হোয়াটসঅ্যাপ গ্রুপে ষড়যন্ত্রের তথ্য সম্প্রচার করা হয়। এতে বলা হয় মুসলিম যুবকরা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত হতে প্রলুব্ধ করেছেন। মোদী ও তার দল অবশ্য এসব বৈষম্যকরণের অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা উন্নয়ন কর্মকাণ্ড করেছেন যা প্রত্যেক ভারতীয়কে সমান চোখে দেখেন। তবে নির্বাচনের প্রচারণায় গিয়ে খোদ মোদী বারবার মুসলিম বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের 20 কোটি মুসলিমকে অতীতের যে কোনো সময়ের চেয়ে সরাসরি আক্রমণ করেছেন, তাদের অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন। দিল্লির যে এলাকাটিতে সালাম থাকেন সেখানে হিন্দু, শিখ ও মুসলিমদের বাস। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুরা মন্দিরের সামনের খোলা স্থানে খেলা করে। সালামের প্রত্যাশা ভারতে আবার সেই আগের অবস্থান ফিরবে, ধর্মনিরপেক্ষতায় ফিরবে। চলমান নির্বাচনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে মোদীর হিন্দু জাতীয়তাবাদ বেশ প্রতিরোধের মুখে পড়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং ফেসবুকে ব্যাপকভাবে তথ্য বিভ্রাট হচ্ছে। কোন তথ্যটি সঠিক আর কোন তথ্যটি ভুল সেটি যাচাই বাছাই সম্পন্ন হবার আগে অবশ্যই আপনি ফেসবুকে শেয়ার করবেন না বা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। যদি কোনো তথ্যকে যাচাই করতে চান তাহলে অবশ্যই
তার উৎসমূলে যান, সেখান থেকে খোঁজ নিন যে তথ্যটি যথাযথ কিনা। আর সেই সুযোগ যদি না থাকে তাহলে আপনি পরিহার করুন এই ধরনের তথ্য নিয়ে মাতামাতি বা প্রতিক্রিয়া দেখানো থেকে। প্রিয় বন্ধুরা, তথ্যই শক্তি, কিন্তু ভুল তথ্য অবশ্যই শক্তি নয়, বরং এটা সন্ত্রাসের উপকরণ বটে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। ভারতে লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 4 দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর সেই মোদীকেই এক হাত নিয়েছেন সদ্য কারামুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, ভারত একসময় বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অবস্থা আজ শোচনীয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন অরবিন্দ কেজরিওয়াল প্রশ্ন রেখে বলেন, রাশিয়ার পুতিন কি করলেন? যত বিরোধী দলীয় নেতা ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করে জেলে ঢুকালেন অথবা মেরে ফেললেন। এরপর চুরি করালেন, 87% ভোট পেয়ে গেলেন। যখন বিরোধী কেউ না থাকেন, প্রতিদ্বন্দ্বী কেউ না থাকবেন, তখন সব ভোট তো আপনিই পাবেন। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, বাংলাদেশেও এভাবে সব বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছিল এবং শেখ হাসিনা জিতে যান। পাকিস্তানেও তাই হয়েছে। ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিল, তার দল কেড়ে নিল, তার প্রতীক কেড়ে নিল, জিতে গেল। মোদিজিও আমাদের দেশ ভারতকে পাকিস্তান ও বাংলাদেশ বানাতে চান। সমবেত জনতার উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আপনাদের আজ সিদ্ধান্ত নিতে হবে যে দেশকে কোথায় নিতে চান, বাংলাদেশ আর পাকিস্তানের দিকে, নাকি দুনিয়ার 1 নম্বর দেশ বানাতে চান। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা। আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলে অন্যতম নেতৃস্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে। মার্কিন অস্ত্র কেনার খায়েশি কি তাহলে সৌদি আরবকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে? মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয়, কিন্তু গত কয়েক বছর সৌদি আরব তার সেই অবস্থান হারিয়েছে। অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব। যে সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জোরালো সমর্থক ছিল, এখন কেবল বিবৃতি দিয়েই কাজ সারে দেশটি। তাই 7 মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যায়ও এতটুকু টলেনি রিয়াদ। ইসরায়েলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের বিগ ফিশ সৌদি আরবকে গিলবে, এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে তেল আবিব। আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে। তবে সৌদির সেই স্বপ্নের পথে কাটা ফিলিস্তিন, কেননা অস্ত্র কেনা বেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই গাজায় গণহত্যা দেখেও দ্বিধাগ্রস্ত সৌদি, সাইডলাইন থেকে সবকিছু দেখছে। ওয়াশিংটনে বসে নিজের মালিকদের কথাই শুনছেন না তেল আবিব। সেক্ষেত্রে উপসাগরীয় প্রতিবেশীদের কথায় পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন সৌদি আরবের ভালো মানুষের মুখোশ খুলে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থক ছিল? রিয়াদের এমন ধোঁয়াশাপূর্ণ অবস্থান গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ঠেকানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা কঠিন করে দিয়েছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিশর, এমনকি সংযুক্ত আরব আমিরাতকে যতটা তৎপর দেখা গেছে, সেই অর্থে পেছনের বেঞ্চে বসেছিল সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সৌদির এমন নীরবতা অবাক করা নয়। কেননা রিয়াদের বর্তমান নেতৃত্ব বাইরের দেশে কি ঘটলো তার চেয়ে নিজ দেশের বিষয়াবলী নিয়েই বেশি চিন্তিত। তাই গেল বছর ফক্স নিউজকে সৌদি যুবরাজ অকপটে জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব নিকটে। ওই সাক্ষাৎকারের 7 মাসের বেশি সময় পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে দেশের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। একটি জরিপের তথ্য অনুযায়ী সৌদি আরবের 96% মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন বিরোধী। এরপরই সৌদির সরকারি গণমাধ্যমের সুর বদলে যায়। এমনকি সম্প্রতি ওয়াশিংটনকে জানানো হয়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না রিয়াদ। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। সিরাজ বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, রাজি বিশ্ববিদ্যালয়, আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয়, ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং এলম ও সানত ই ইরান বিশ্ববিদ্যালয় এই ঘোষণা দিয়েছে খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো এসব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং বাসস্থান ও শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে। ইরানি বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠা এসব শিক্ষার্থীর প্রশংসা করে বলেছে, তাদের প্রতিবাদ আন্দোলন ফিলিস্তিনের চলমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি বড় প্রভাব ফেলবে।
তারা আরও আশা প্রকাশ করেছে যে এসব ছাত্র আন্দোলন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্ববাসীকে উৎসাহিত করবে। আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে 61টি কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে প্রায় 3000 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের আন্দোলন দমনের জন্য কিছু ছাত্রকে বহিষ্কার, শিক্ষা কার্যক্রম পরীক্ষা স্থগিত করা হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।